মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে মা। আমার ছেলে দেখলে চোখ ফিরাতে পারবে না। অন্য সময় হলে তিতলি ঠোঁট প্রসারিত করে হাসতো, কিন্তু এখন তার হাসতে ইচ্ছে করে না। ভাল্লুকের উপর রেগে আছে। আজ আসলে একদম কথা বলবে না। 4টা বেজে গেছে, এখনো আসেনি। ফারিন বেগম আবার বললেন, ফারাজ যদি তোমাকে কখনো ধমক দেয় সোজা আমার কাছে এসে বলবে ছেলেটা একদম দাদার মতো হয়েছে, তোমার দাদা শ্বশুরও এমন ছিল। তিতলি আবার একটু হাসলো, বলল, আচ্ছা আম্মু। ফারিন বেগম পুত্রবধূকে একটানা হাসি মুখেও বললেন, তুমি আসার পর থেকে খান বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আগে একা একা মন হতো সকাল কাটছে না, সকাল কাটলে দুপুর কাটছে না। আমি জানি তোমার বাবা মার জন্য কাঁদছো, মন খারাপ করো না। দেখবে ফারাজ ঠিক তোমাকে নিয়ে যাবে, প্রথম রাগ দেখাবে, কিন্তু তোমার জেদের কাছে আমার ছেলে হার মানবে। বলে ফারিন বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। নাসিমা বেগম সেখানেই দাঁড়িয়েছিলেন। কয়দিনে যা বুঝলেন, মেয়েটা বোকাশোকা, যা বলে বিশ্বাস করে নেয়। বোনকে চলে যেতে দেখে মুখ বেঁকিয়ে আস্তে করে বললেন, ফারাজকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও। ফারাজ আমাকে নিজ মুখে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ে নীলাকে বিয়ে করবে। এবার বাবার বাড়ি গিয়ে আর না আসলে তোমারই মঙ্গল, সাবধানে থাকো। তিতলি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তে আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। মুখটা দুঃখ উঠছে ক্ষণে ক্ষণে। চোখ দুটো পানিতে ভিজে উঠছে। গলা ধরে উঠল, মিথ্যা। মিথ্যা বলছি না, আর ফারাজ তো তোমাকে দেখতে পারে না, এটা তো তুমিও জানো। মিথ্যা বলার কি আছে? তিতলি আর দাঁড়াতে পারল না। কাঁদতে কাঁদতে রুমের দিকে দৌড় দিল। ফারাজ খান কলেজ থেকে এসেছেন। কলেজে আজকে একটু বেশি কাজ ছিল। অনেক টায়ার্ড ফিল করছেন। এই মুহূর্তে গোসল করাচ্ছি, উপরে কিছু নেই। রুমে ঢুকেই সর্বপ্রথম তার বেয়াদব বউটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো। তীক্ষ্ণ হলো যুবকের চোখের চাহনি। দরজার ছিটকিনি লাগে, গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? তিতলি কোনো উত্তর করল না। ফারাজের দিকে ঘুরে তাকালো না পর্যন্ত। ভাবখানা এমন, সে ফারাজের কথা শোনেনি। কিছুক্ষণ পর পর বুক কাঁপিয়ে নাক টানছে। সপ্তদশীর পেল্লায় মুখখানা এমন যেন ছুঁয়ে দিলেই কেঁদে দিবে। খালা শাশুড়ির কথাগুলো শোনার পর থেকেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। ফারাজের কথার উত্তর না দিয়ে শাশুড়ির পরিয়ে দেওয়া স্বর্ণগুলো খুলে ড্রেসিং টেবিলে খুলে রেখে দিচ্ছে। ফারাজ স্থির দৃষ্টিতে বেয়াদব বউয়ের পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ লাল হয়ে গিয়েছে, চোখ ফুলে উঠেছে। ফারাজের রাগী চেহারা পরিবর্তন হলো মুহূর্তে। গলায় ধমক আটকে রেখে বলল, কাঁদছো কেন? তিতলি এবারও কিছু বলল না। ফারাজ রেগে যাচ্ছে, ফোঁস করে শ্বাস নিল। বেয়াদব বউ তার রাগ বাড়িয়ে দিচ্ছে। তবে এবার সে পূর্বে কিছু জিজ্ঞেস করা ছাড়াই তিতলির সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে বেয়াদব বউকে নিজের সামনে দাঁড় করালো। বা হাতে তিতলির কোমর টেনে নিজের সাথে চেপে ধরল পুরোপুরি। ডান হাতে থুতনি উঁচু করে প্রশ্ন করে, কথা বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। তিতলি কেঁপে উঠল। পিটপিট করছে আঁখি দুটি। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। তাও ফারাজের দিকে তাকালো না, চোখ বন্ধ করে রাখলো। অভিমানে তার কণ্ঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আমি কথা বলবো না। রাগিও না আমায়। যখন যেটা প্রশ্ন করব সাথে সাথে আনসার চাই। আমি কে আপনাকে রাগানোর? থাপ্পড় খেতে ইচ্ছা করছে? মারেন, আমি কিছু বলবো না। ফারাজ নিজের রাগ কমানোর জন্য দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আনমনে। যতটা পারল ঠিক ততটাই শান্ত হয়েই বলল। কি হয়েছে? তিতলি ফুফিয়ে কাঁদে, মাথা নিচু তার। আপনি আমাকে আমি তোমাকে? তিতলি এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল, পারছে না। ফারাজকে খুব ধৈর্যবান দেখালো। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। তিতলি অস্পষ্ট স্বরে শুধালো, আপনি আমাকে সম্পূর্ণ কথা শুনতে চাই একসাথে। তিতলি চুপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে আগের কথাটা অর্ধেক রেখেই বলল, আপনি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? ফারাজের মুখের ভাব বদলে গেল মুহূর্তেই। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতঃপর হিসিয়ে আওড়ালো, আবার থেকে তোমার কোনো মুক্তি নেই। গোটা এক জনম আমার সাথে কাটাতে হবে। দ্বিতীয় কোনো অপশন নেই। আমি হতে দেব না। পরপারে ফের দেখা না হওয়া অব্দি আমার কাছ থেকে তোমার কোনো মুক্তি নেই বউ। ছাড়াছাড়ি নট অ্যালাউ। ফারাজ খানের যেহেতু হয়ে গেছো, তার থেকে ছাড়া পাওয়ার দ্বিতীয় কোনো অপশন নেই তোমার।
নত করে রাখা মুখখানা তুলে তড়াক চোখে তাকায় তিতলি। মুহূর্তেই চোখ নামিয়ে নিল। ওই ধারালো নেত্রদ্বয় অবধি পৌঁছাতে তার দৃষ্টিযুগল বিফল হলো। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে বসে, আমি ছাড়বো না আপনাকে। আপনি ছেড়ে দিলেও আপনার কাছেই থেকে যাব একদম। তিতলির কথা শুনে ঠোঁট কামড়ে হাসল রূঢ় মানব। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ বেয়াদব বউকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার মুখখানার পানে, অতঃপর বাকে কণ্ঠে শুধালো, তো ছাড়তে কে বলেছে তোমায়? তোমার সামনেই তো আছি, ধরে রাখো। সাথে আমিও যা করার গোসল করার আগেই করে নিই। ফারাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি যেন প্রজাপতির ন্যায় খেলা করছে। এক হাতে শার্টের বোতামে হাত দিয়ে মুখ এগিয়ে আনলো কাছাকাছি। তিতলি মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করলো। দুহাতে ফরাজের বুক ঠেলে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। কোমরের দুপাশে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল, গলায় দাড়ির খোঁচা খেল। তিতলি নড়ে চড়ে উঠল। এমন স্পর্শে তার বুকের ওঠানামার গতি নিয়ন্ত্রণের বাইরে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে, চোখ দুটো খিচে রেখেছে। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র হলো। সত্যি মরে যাচ্ছে না তো? ফরাজ আচমকা ছেড়ে দিল। মুখখানা কেমন বদলে গেল মুহূর্তেই। পরনের শার্ট সোফায় ছুঁড়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে গেল, পরের বার নিচ থেকে হুঁটহাঁট আপনাকে ছাড়বো না কথাটা বলে কাছে আসতে চাইলে এখনকার ধরাটা আরো নির্মমভাবে ধরবো। মাইন্ড ইট। বোকার নেই হতবিহব্বল ভাব ধরল তিতলি। নেত্রপল্লব কয়েকবার চাপটে তাকালো। সে কি বুঝালো আর ভাল্লুক কি বুঝে নিচ্ছে, তার কথা তাকেই ফিরিয়ে দিল। তিতলি না ভেবে সোপায় পড়ে থাকা ফারাজের শার্টটা হাতে নিয়ে নাকের কাছে এনে লম্বা এক নিঃশ্বাস নিল। চেনা চেনা কড়া পারফিউম সহ পুরুষালী শরীরের সুবাস নিমিষে অবশ করে দিল তার চারপাশ। বিড়বিড় করে আওড়ালো, আপনি আমাকে একটু ভালোবাসেন না? খারাপ লোক, আমাকে একটু বোঝেন না। এর ভেতরে আরো 3 দিন পেরিয়ে গেছে। কলেজে ফারাজের অত্যন্ত জরুরি কাজ থাকায় তিতলিকে বাবার বাড়ি যেতে দেয়নি। সাথে করে কলেজে নিয়ে গেছে 2 দিন। আর এত কাজ ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে আর বেয়াদব বাপের বাড়ি গিয়ে পায়ের উপর পা তুলে ঘুমাবে, এটা সে মানতে পারবে না। তবে আজ শ্বশুরের সাথে কথা বলে জানিয়েছে কালকে বিকেলে দিয়ে আসবে। শ্বশুর অনেক জোর করেছে, সাথে যেন সেও যায়। ফারাজ ভদ্রতায় ঠিক আছে যাব বলেছে, তবে সে যাবে নাকি যাবে না এটা সোজা তার মনের উপর ডিপেন্ড করে। সন্ধ্যা 7টা। শেখ বাড়িতে একটা ছোটখাটো ঝামেলা বেঁধেছে। তৌসিফ শেখ তুষারকে একটা মেয়ের সাথে দেখেছেন। এটা আলেয়া শেখ সহ ফরিদা বানু সবার কানে চলে গেছে। তুষার বাবার পাশে বসে আছে, সামনে 2 সোফায় আলেয়া শেখ ও ফরিদা বানু। তুষার অনেক ভেবেচিন্তে কোনরূপ ভনিতা ছাড়াই বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমাকে যার সাথে দেখেছো ঝিলিক আব্বু, অয়নের ফুফাতো বোন। তৌসিফ শেখ রেগে আছেন নাকি গম্ভীর আছেন তা এ মুহূর্তে বোঝা দেয়। গম্ভীর কণ্ঠে বললেন, তো এখন কি করতে বলছিস? তুষার বাবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর সোজা বলল, আমি ওকে। ফরিদা বানু নাতির মুখের দিকে চেয়ে বললেন, কি নাতি, হ্যাঁ মেয়ে হাবুডুবু খাচ্ছিস? 3 দিন ধরে দেখতাছি তুই ফোন নিয়ে কার সাথে কথা কইয়া মনে মনে হাসস। মায়ের নাম পিলিক নাকি ঝিলিক কইলি? তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা যা বলার আমরা বাপ ছেলে বলতেছি, তারপর তোমাদের মতামত দিও। আলেয়া শেখ বললেন, আমি বরং উঠে চলে যাই, আপনারা বাপ ছেলে কথা বলেন। তৌসিফ শেখ স্ত্রীকে বললেন, এটা আমার তোমার সবার জানা উচিত। তোমার ছেলে পাড়া পাড়া বাইকে করে যে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা হয়ে এটা তোমার জানার প্রয়োজন আছে। তুষারের বাবার সাথে প্রায় বন্ধুসুলভ সম্পর্ক। তার কোনো ইচ্ছাতে চাওয়াতে না বলেনি কখনো। সে যেটা এটা ঠিক বলেছে তার বাবাও মত দিয়েছে, কিন্তু এ বিষয়ে তার বাবা রাগ দেখাবে রাজি হবে না সেটা সে খুব ভালো করেই জানে। তা হতে 2 হাতে আঙুল পেঁচিয়ে সামনের দিকে ঝুঁকে বলেন, আব্বু আম্মু, আমি ঝিলিককে বিয়ে করতে চাই। এ নিয়ে তোমাদের সকলের মতামত চাই। তোমরা শুধু হ্যাঁ বলে দাও, বাকিটা আমি সামলে নেব। আলেয়া শেখ চেঁচিয়ে বললেন, বিয়ে করবি মানে? তৌসিফ শেখ এখন এমন কথায় আন্দাজ করছিলেন, তাই চুপচাপ বসে আছেন। হাতের চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, পরিচয় কি, বাপের নাম কি, মায়ের নাম কি, ভাই বোন কয়জন, সব ঠিকানা দে, তারপর ভেবে দেখবো। বিয়ে শুধু বললেই হয়ে যায় না। ফরিদা বানু ছেলেকে বললেন, নাতি বিয়া করতে চাইতাছে, দিয়া দাও বাপ। তিতলির লাহান দেইখা অজ্ঞা মাইয়া লয় আয়। মাইয়া তো বিয়া দিয়া দিছস, এবার নাতনিডারে বিয়া করাই দাদা, নানা হইয়া যা। তোদের সকাল বিয়া করাইছি,
বইলেই এখন নাতির গো বিয়ে দেখতাছি। তুষার খুক খুক করে কেসে উঠল। ফরিদা বানু আবার দুঃখ করে বললেন, নাতিরারে কয়দিন দেখি না, নাচ জামাইকে খালি সামনে দেখি সোজা কইয়া দিমু নাতিন রে আর পাইবা না, এখন থেকে আমাগো বাড়ি থাকবো। তুমি ভাগ্যে যাও, মাস্টারি করো চেয়ারে বই বই। তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা তিতলি কালকে আসবে, তখন যা ইচ্ছা বলিও। আর না, নাচ জামাই আইবনি, নো আইলে রশিদি বাইন্দা নিয়ায়। এর মাঝেই তৌসিফ শেখের ফোন বেজে ওঠায় তিনি পকেট থেকে ফোন বের করে দেখেন তিতলি ভিডিও কল দিয়েছে। তিনি সব ভুলে গিয়ে হাসি মুখে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে তিতলি বাবাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মু? ভালো আব্বু, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। জামাই কোথায় আম্মু? জানি না। ফোনের সাউন্ড স্পিকার বাড়ানো থাকায় ফরিদা বানু সহ সবাই শুনল। ফরিদা বানু বললেন, দেহি আমারে দে। তৌসিফ শেখ মাকে ফোন দিলেন। আলেয়া শেখের সাথে বিকালেও কথা হয়েছে। তুষারও দুপুরে বোনের সাথে কলেজে দেখা করে এসেছে। ফরিদা বানু নাতনিকে বললেন, জানোস না মানে কি, নাচ জামাই কই যায় কি করে সব খবর লইয়া রাখবি, রাইতের বেলা বেশিক্ষণ বাইরে থাকতে দিস না। এভাবে সবার সাথে আরো কথা হলো। ঘড়ির কাঁটা 12টায়। দীর্ঘ 30 মিনিট ধরে বই খাতা নিয়ে বসে আছে তিতলি। সামনে ফারাজ তিতলিকে নিজের মতোই এটা সেটা বোঝাচ্ছে, একদম মনোযোগ দিয়ে। কিন্তু তিতলির মন সেদিকে নেই। এই মুহূর্তে সে ভাল্লুককে ছাড়া কিছুই ভাবতে পারছে না। কি গম্ভীর মুখে তাকে পড়াচ্ছে। এই গম্ভীর মুখ দেখেই তার প্রেম পায়। ইচ্ছে করে মুখে কয়টা চুমু বসিয়ে দৌড় দিতে। স্যান্ডো গেঞ্জি পরে তার সামনে বসে আছে। সুঠাম দেহের লোমশ বুকের অধিকারী। বুকের উপরের অংশ আরো কত কি। এসব অংশ দেখে নিজে নিজে লজ্জা পাচ্ছে সে। চুমু দিবে ভেবেছে। তার মাঝেই ফারাজ তিতলিকে বলল, চোখ বইয়ের দিকে চাই, আমার দিকে নয়। তিতলি মুখ ভেঙচি কেটে বইয়ের দিকে নজর দিল। খারাপ লোক, একটু তো দেখেছে। কেমন ধমক দিল। মুখ নাক ফুলিয়ে বলল, তাকাচ্ছি না আপনার দিকে, বই আমার স্বামী। ফারাজের ভুরুজোড়া কুঁচকে যায় কৌতুকে। স্কেল হাতে নিল তৎক্ষণাৎ। কপটরাগ দেখিয়ে হিসিয়ে শুধালো, মায়ের খেতে ইচ্ছে করছে? আপনাকে চুমু। অর্ধেক বলে থামলো সপ্তদেশী। ফের বলল, এই না না না, পড়ছি, মারবেন না প্লিজ, এটা দিয়ে মারলে খুব ব্যথা পাবো। ফারাজ তিতলির দিকে ফিরলো আচমকা। বুড়ো নাচিয়ে শুধালো, কি যেন বলে যাচ্ছিলে? আমাকে চুমু, সম্পূর্ণ কথাটা শুনতে চাই। তিতলি কেঁপে উঠে বলল, কিছু না, বইকে চুমু, আপনাকে না। ফারাজ খান এখন পড়ানোর মুডে আছে, তাই বেয়াদব বউকে পড়া জিজ্ঞেস করলো। নিউটনের প্রথম থেকে তৃতীয় সূত্র পর্যন্ত বলো। তিতলি কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টোনাটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন হয়েছে কিনা। বেয়াদব বউয়ের মুখ থেকে নিউটনের সূত্রের এমন অদ্ভুত উত্তর শুনে ফারাজের ভুরুজোড়া কুঁচকে গেল মুহূর্তেই। তার বউকে নিউটন বিজ্ঞানীর পক্ষ থেকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। তার পক্ষ থেকেও কিছু পানিশমেন্ট পুরস্কার দিতে হবে। টোনাটুনি শব্দটা শোনার পর থেকে তার সুদর্শন মুখখানায় সে কি সন্ধিয়ান ভাব। সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে মেয়েলি চেহারাটা খুঁটিয়ে দেখল। অতঃপর বাদামি অধৈর্য গলে বাঁকা হাসির রেশ ফুটিয়ে ফের প্রশ্ন করল, এই সূত্রগুলোর আবিষ্কারক কে এবং কিভাবে তোমার সূত্রগুলোর উন্মোচন হয়েছে ব্যাখ্যা দাও। সপ্তদশীর হুঁশ নেই। সে মূলত নিউটনের সূত্রের মাঝে নিজেদের ভেবে বসেছে, সাথে তাদের ভবিষ্যৎ টুনাটুনিদেরকে। এবারও ভুল করেনি। ফারাজ বলার সাথে সাথে খুব দ্রুত উত্তর দিল, সূত্রগুলো তিতলি বিজ্ঞানী আবিষ্কার করেছে। একদিন এক পচা আপেল উড়ে এসে আমার মাথার উপর পড়েছিল। সেদিন আমি নিজেই এই সূত্র আবিষ্কার করেছি। শুধু মাথার উপর পড়ে নাই, তার কিছু মাস পর আমাদের বিয়েও হয়েছে। এখন আমরা দুজন জামাই বউ। ফারাজের বুজুগলে ভাঁজ পড়ল। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। সহসা নিজ নিম্ন অংশের অধর কামড়ে ধরল যুবক। বেয়াদব বউ তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। আচমকা হাতের স্কেল দিয়ে টেবিলে আওয়াজ করে 2টা বাড়ি বসালো। কপট ট্রাক দেখিয়ে হিসিয়ে বলল, মানে কি সবের? তিতলি কেঁপে উঠল। ধরপড় করে উঠে 2 হাতে হাত বুক গুজল। নিজের বলা উত্তরগুলো মনে করতে মিটিমিটি হেসে বলল,
আমি কি ভুল উত্তর দিয়েছি নাকি? আপনি বলছেন কিভাবে আবিষ্কার করছি, তাই আমি উত্তর দিয়েছি। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তিতলি লাজুক ভঙ্গিতে পল্লব ঝাপটে চুল গুজলো কানে। লোকটা তার দিকে এভাবে তাকাচ্ছে কেন? বেঘরে দাঁত কেলিয়ে বলল, সুন্দরী কিউট বউকে পড়াতে বসে চোখ ফেরাতে পারছেন না বুঝি? ফারাজ খান বিয়াদব বউয়ের কথার প্রত্যুত্তর দেবার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ চেয়ার থেকেও একটানে বউকে কাঁধে তুলে নিল। আকস্মিক ঘটনায় তিতলি হাঁকচকিয়ে উঠল। পা দুটো ছড়াছড়ি করে খামচে ধরছে রুড়ো মানবের পিঠসহ কাঁধ। কয়েকবার চিমটিও বসালো। ফারাজ ঠোঁট বাঁকালো। নখগুলো কি সে এমনি এমনি কেটে দিয়েছে নাকি? সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালেন না যুবক। তিতলি পা দুটো লাফাতে লাফাতে বলল, ছাড়ুন, আমাকে কাঁধে তুলছেন কেন? আমাকে পড়ান, আমি আরো পড়তে চাই। ফারাজ তিতলির পা দুটো বলিষ্ঠ হাতের চিপায় ধরে রেখে শক্ত মুখে আওড়ালো। তোমাকে বড়দের পড়া পড়াতেই নিয়ে যাচ্ছি বউ। না না না, আমি ছোটদের পড়া পড়বো, প্লিজ আমাকে নামান। ফারাজ উল্টো দুকদম হেঁটে এসে আচমকা বউকে ছুঁড়ে ফেললো নরম বিছানায়। অতঃপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপ্টে যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকলো ওর মুখের কাছে। তিতলি বিছানার সাথে মিশে গেল পুরোপুরি। ফারাজের শরীরে পুরুষালী সুবাস নাসারন্ধ ভেদ করতে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে করতে বলল, প্লিজ। ফারাজ সে কথা শুনলই না। বিয়াদব বউকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর এত সহজে হাতছাড়া করবার মানুষ সে? উল্টো আগের তুলনায় আরো ঝুঁকে এসে বাঁকা কণ্ঠে ফিসফিস করে বলল, এত বড় বড় নিঃশ্বাস নিয়ে আমাকে নেগেটিভ ফিল দিচ্ছ কেন? এখন আমি যদি কিছু করে দিই? দূরে যান। না, কাছে আসি। কথাটা শেষ হতেই তিতলির পুরো শরীরটা নিস্তেজ হয়ে পড়ল যেন। দু চোখের পাতা বন্ধ করে নিল ভয়ে। যুবক তখন গভীর চোখে তাকালো রমণীর বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর নাক, এরপর কম্পিত অধর যুগল, এরপর তা নামলো থুতনি বেয়ে খালি গলায় চকচক করা লাল তিলটার উপর, এরপর আরো নিচে নামলো, আবার ঘুরে ফিরে চোখ দুটো এসে থামলো তিত্তির করে কাঁপতে থাকা পাতলা অধর যুগলে। ফারাজের হঠাৎ অদ্ভুত অনুভূতি হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইলো। তিত্তির ছটফটানি ফারাজের মনে তীব্র করুর আনন্দ দিচ্ছে। অবাধ্য বিয়াদব বউ এখন দেখুক সে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। তিতলি আবারও ছটফট করে উঠতেই তৎক্ষণাৎ ফারাজ কৌতুক করলো তিতলির সাথে। খানিকটা দুষ্টু স্বরে শুধালো, একদম নড়বেন না ম্যাডাম। আমার কাজ আমাকে শেষ করতে দিন, নয়তো শাস্তি বাড়বে। তিতলি শুনল না কথা। তরাক প্রয়াস চালালো বিছানা থেকে উঠে আসার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তো সরলেনই না, উল্টো জোর বাড়ালেন হাতের। এক হাতে তক্ষুনি চেপে ধরলেন বিয়াদব্বয়ের মোলায়েম হাত দুটোর নরম কবজি। অতঃপর সময় নিয়ে মোচড়াতে থাকা তিতলির ঘাড়ের বড্ড কাছে মুখ নামিয়ে আনলো। ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে পুরুষালী নরম ঠোঁটের বিচারণ। তিতলি নড়ে চড়ে উঠল। গলা শুকিয়ে গেল তার। অশান্ত মন স্থির অবিচল হলো। লোকটা সামান্য ছোঁয়াতেই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভেতর মাথার সবকিছু কেমন যেন ফাঁকা হয়ে এলো। স্নায়ুর উপর থেকে সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলল সে। ফারাজ তিতলির ঠোঁটের মুখোমুখি নিজের ঠোঁট জোড়া এনে এক দৃষ্টিতে তাকে একদম নিচু গম্ভীর স্বরে বলে, আমাকে জ্বালিয়ে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। যা করবে তার দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেব। বিয়াদব বউকে হঠাৎ আর নড়াচড়া করতে না দেখে ফারাজ হকচকিয়ে উঠল। জ্ঞান হারিয়ে ফেলল নাকি? বিচলিত হয়ে তখন নিজের খসখসে হাতের মুঠোয় ধরে রাখা দুহাতের নরম কবজি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আলগোছে পাজা কোলে নিয়ে বেয়াদব বউকে পালিশে শুইয়ে দিয়ে বিড়বিড় করে আওড়ালো, এই যাত্রায় বেঁচে গেলেন, থাক ব্যাপার না। সময় হলে তখন আমি ফারাজ খান তোমার কোনো বাধা মানব না। তার আগে যত উড়বার ইচ্ছা উড়ে নিন। বলে ফারাজ বাহাতে ঘাড় ডলতে ডলতে বিছানা থেকে নামতেই তিতলি চোরা চোখে তাকালো। মুখ ভেঙচি কেটে নিজ মনে বলল, আমি জ্ঞান হারাইনি ভাল্লুক কোথাকার। এটা শুধুমাত্র আপনার থেকে বাঁচার অভিনয়। উঠতে বলছেন, উঠতে উঠতে আপনাকে সহ উড়িয়ে দিব। আপনি ফারাজ খান হলে আমিও ফারাজ খানের বউ।
শনিবার দুপুর 12টা বাজে ঘড়িতে। শুক্র শনি দুদিন স্কুল কলেজ ভার্সিটির সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ। আজকে প্রায় 3 দিন ঝিলিককে দেখে না তুষার, তাই আজ ঝিলিকদের বাসার নিচে এসে বাইক থামিয়েছে। বাড়ি যাওয়ার পথে রাস্তার মোড় ঘুরিয়ে এদিকে চলে এসেছে। হাতে মোটামুটি বড় সাইজের একটা গিফট বক্স, অনেক পছন্দ করে ঝিনিকের জন্য কিনেছে। মেয়েটার কি পছন্দ হবে? তৃপ্তির জন্য সবসময় অনেক কিছু কিনে আনতো, সেই হিসাবে মেয়েদের জিনিস কোনটা ভালো কোনটা খারাপ এগুলো সে খুব ভালো করেই জানে, কিন্তু তাও একটু দ্বিধায় ভুগছে। পকেট থেকে ফোন বের করে ঝিলিকের নাম্বারে ফোন দিল। দুবার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগেই তুষার বলল, বাড়ির বাইরে আসুন ঝিলিক, আপনার অপেক্ষায় প্রহর কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুষার কথাটা বলার পরপরই ওপাশ থেকে উত্তর এলো, কাকে চাই? তুষার থতমত খেয়ে গেল। হবু শাশুড়ি আম্মা ফোন ধরেছে। বুঝতে সময় লাগলো না তুষারের। বাঁকা হেসে অচেনা কণ্ঠে বলল, আপনার মেয়ে ঝিলিককে চাই, তার পার্সেল এসেছে, তাকে একটু নিচে পাঠান। এই ছেলে, তুমি কিভাবে জানলে আমি মা নাকি মেয়ে? তুষার খুক খুক করে কেসে উঠল হবু শাশুড়ির কথা শুনে। রিনা খান টু মনে হচ্ছে, তবে এটা মন্দ না। বাইকে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে তারা দেখিয়ে বলল, পার্সেলটা নিয়ে যেতে বলেন আন্টি, অন্য পার্সেল ডেলিভারি দিতে হবে, আমার হাতে সময় কম। ঝিলিকের মা জিসা বেগম ফোন চলাকালীন অবস্থায় মেয়েকে ডেকে বললেন, ঝিলমিল, তোর নাকি পার্সেল এসেছে? ঝিলিক ডিম ভাজা করার জন্য ডিম ভেঙে দেখে ডিমের ভেতরে নষ্ট, তাই জানালার কাছে আসতে আসতে মায়ের কথা শুনে বলল, আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি আম্মু, ভুল মানুষের কাছে পার্সেল এসেছে বলে দাও। ঝিলিকের মা তাই করলেন। ফোনের ওপাশের ব্যক্তিটাকে বললেন, আমার মেয়ে কোনো পার্সেল অর্ডার করেনি, তুমি ঠিকানা ভুলে গিয়েছো। ঝিলিক নষ্ট ডিমটা ফেলে দিল জানালা দিয়ে। সে নষ্ট ডিমটা এসে উপর থেকে সোজা তুষারের মাথার উপর পড়ল। তুষারের কানে তখনও ফোন, হঠাৎ মাথায় কিছু পড়েছে বুঝতে উপরে তাকালো, কাউতে দেখলো না। বাম হাত তুলে মাথায় হাত দিতে আসলো সে নষ্ট ডিমের অর্ধাংশ। তুষার নাক ছিটকালো, কি বাজে গন্ধ। ঝিলিক সরে যাচ্ছিল, আবার কি মনে করে জানালার কাছে এসে নিচে তাকাতে চেনা কাউকে দেখে মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে গেল। স্পষ্ট সুরে আওড়ালো, তুষার ভাই এখানে? উনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ডিমটা ওনার মাথায় পড়লো না তো? ঝিলিক জিভ কাটলো সাথে সাথে, নিজেও মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, এটা আমি কি করলাম? ঝিলিক, কি করবি এখন তুই? তুষার ভাই নিজেকে ডেলিভারি ম্যান বানাই দিল। ভাবনায় পড়লো মেয়েটা। কি পার্সেল এনেছে উনি? না গেলে কি রাগ করবেন? খচখচে মনে কি করবে ভেবে মাথায় ঘোমটা দিয়ে নিচে বাইরে যাওয়ার জন্য চাইলো। ঠিক তখনই জিসা বেগম বললেন, এই কোথায় যাচ্ছিস তুই? ঝিলিক ভয় পেয়ে গেল মায়ের কথা শুনে। ইনিয়ে বিনিয়ে বলল, বাবা পার্সেল আনতে আম্মু। জিসা বেগম সন্দেহের গলায় বললেন, একটু আগে তুই বললি না তুই কোনো পার্সেল অর্ডার করিসনি? বাবা ভুল বলছি আম্মু, কদিন আগে অর্ডার দিয়েছিলাম, এখন মনে পড়েছে। ঝিলিকের কথা শেষ হতে না হতেই জিসা বেগমের হাতে থাকা ফোনটা ফের বেঁচে উঠল। জিসা বেগম মেয়ের ফোনটা বাজতে দেখেই হাতে নিয়েছিলেন প্রথমে, এবার আর রিসিভ না করে মেয়েকে দিয়ে বললেন, পার্সেল নিয়ে আয় গিয়ে, 2 দিন অনলাইন থেকে কি যে কিনিস। ঝিলিক ফোনটা হাতে নিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পরে দ্রিম বুকের সদর দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। সোজা এসে তুষারের সামনে দাঁড়ালো, মুখাবয়াবে অবিশ্বাস নিয়ে বলল, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? তুষার নিজে বিচলিত হয়ে মাথার উপর পড়া নষ্ট ডিম পরিষ্কার করতে ব্যস্ত, কোনো দিকে তার খেয়াল নেই। নিজে বিড়বিড় করলো, ছি, কি গন্ধ! 50 কেজি শ্যাম্পু ইউজ করলেও বোধহয় এই গন্ধ যাবে না। এটা কার কাজ, তাকে ছাড়বো না। ঝিলিক মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে। সিরিয়াস মুহূর্তে হাসি থামানো যে কত কষ্টের তা শুধু এখন সে বুঝছে। আবারও ডাকলো, তুষার ভাই শুনছেন? তুষার এবার সম্বিত ফিরে পেল, মেয়েটার দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনে। তুষারের কণ্ঠে রাগ ঝরে পড়ল, আমি আপনার কোন জন্মের ভাই লাগি? নেক্সট টাইম ভাই ডাকাটা শুনলে খবর আছে আপনার। ঝিলিক মাথা নিচু করে বলল, তাহলে কি ডাকবো? শুধু তুষার। ঝিলিক লজ্জা পেল। লোকটা কেমন অদ্ভুত কথা বলে। তুষার মেয়েটার লজ্জা পাওয়া মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। বাইকের পেছন থেকে গিফট বক্সটা নিয়ে ঝিলিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য ঝিলিক। বলে সে এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের সাথে এই গন্ধ নিয়ে আর এক মুহূর্ত থাকা যাবে না। বাইক নিয়ে তখনই হুট করে উধাও হয়ে গেল। ঝিলিক আশ্চর্য বনে গেল। কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর নিজের হাতে ধরিয়ে দেওয়া জিনিসটার উপর নজর বুলালো। কি থাকতে পারে ভেতরে? তৎক্ষণাৎ বাড়ির ভেতরে পা বাড়ালো সে।
ফারাজ সকাল থেকে দীর্ঘক্ষণ বাইরে থাকার পর বাড়িতে ঢুকতেই আফজাল খান দাঁড়িয়ে ছেলেকে বললেন, বৌমার সাথে তুই আজ শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিন থেকে আসবি, এটা আমার আদেশ। ফারাজের চলন্ত পাজোড়া থেমে যায় মুহূর্তেই, ঘাড় ঘুরিয়ে তাকায় বাবার দিকে, অতঃপর গম্ভীর মুখে বলল, নিয়ে যাব, তবে থাকতে পারবো না ড্যাড। আফজাল খান শক্ত মুখে বললেন, সময় না থাকলেও সময় বের করে নে, তাও থাকতে হবে। বেয়াই মনে কষ্ট আনবে তুই না থাকলে। ফারাজ বাবার কথা শুনে বিয়াদব বইয়ের কথা মনে করে বলল, দেখি থাকতে পারলে থাকবো। হুশিয়ার সাহেব এসেছেন, নাতির কথা শুনে বললেন, থাকতে পারলে না যাইবি মানে কি নাতি? যাই, জামাই আদর খাইয়া আয়, এর চাইতে শান্তি আর কিছুতেই নেই। ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ধুয়ে খায়া আয়। ফারাজ ততক্ষণে করিডোর পেরিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। তিতলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মুভির নায়িকাদের মতো বানানোর টিপস করছে। নিজে নিজে লজ্জা পাচ্ছে, মুখে শাড়ির আঁচল টানছে, চোখ বন্ধ করছে আরও কত কি। রাতের কথা মনে আসতেই লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। সে অন্য রাজ্যে হারিয়ে গিয়েছে। বাইরে থেকে সে সদ্য গোসল সেরে এসেছে ফারাজ। কোমর বরাবর পেঁচিয়েছে একখানা সফেদ রঙা তোয়ালে। বেজা চুলে হাত বোলাতে বোলাতে রুমে এসে বিয়াদব বউকে এমন করতে দেখে কপাল কুচকালো যুবক। তৎক্ষণাৎ 2 কদম সামনে এসে ঠিক পেছনে এসে দাঁড়ালো। তিতলি সহসা চোখ খুলে আয়নার দিকে তাকাতেই নিজের পেছনে ফারাজকেও আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখলো। মেয়েটা চিৎকার করে উঠে দাঁতে দাঁত খিচে বলল, আপনি আমার সামনে এভাবে কেন এসেছেন? আমার কেমন জানি লাগছে, প্লিজ কিছু পড়ুন, দ্রুত পড়ুন। বিয়াদব বইয়ের কথা শুনে ঠোঁটের কোণ বাঁকিয়ে করুর হাসলো যুবক। মুখে কপট নাটকীয় ভাবভঙ্গিমা ধরে রেখে দুষ্ট কণ্ঠে আওড়ালো, আমার রুমে আমি যেভাবে ইচ্ছে আসবো, ইচ্ছে হলে চুপচাপ তাকিয়ে দেখো। বউ সামনে থাকলে পাপ হয় না। ফলে ফারাজ হেঁটে সোফার দিকে যেতেই আচমকা ফারাজের কোমরে বাঁধা তোয়ালের গেট খুলে গিয়ে মেঝেতে পড়ল। সহসা এহেন ঘটনায় তিতলি স্রেফ ফারাজ দুজনেই হতভম্ব হয়ে গেল। তিতলির চোখ জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। তৎক্ষণাৎ পিঠ ঘুরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় খাটের নিচে ঢুকে যাবে মনে হচ্ছে। এমন দৃশ্য চোখের সামনে দেখবে ইহকালেও ভাবেনি। 2 হাতের নরম আজলায় আড়াল করে নিল লজ্জায় লাল হওয়া মুখখানা। নিজেই হাঁসফাঁস করতে করতে চোখ মুখ খিচে বলে বসল, আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন, আমি কিছু দেখিনি, আমি অন্ধ। বাকি জীবনের জন্য চোখ নষ্ট হয়ে গেছে। আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন, আমি অন্ধ হয়ে গেছি। বাকি জীবনের জন্য চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আমি কিছু দেখেছি, না না না, মানে আমি আমি থামলো তিতলি। কি বলতে কি বলে ফেললো। 2 হাতে নিজের মুখ চেপে ধরলো। এত লজ্জা লাগছে তার বলে বুঝাতে পারবে না। লজ্জায় কথা গোলমাল করে ফেলেছে। এই মুখ সে আর ভাল্লুকে দেখাতে পারবে না। মনে হচ্ছে ফারাজের না, বরং তার কিছু খুলে গিয়েছে। ওদিকে ফারাজ খান এখনো ঠায় দাঁড়িয়ে আছেন ঠিক একই জায়গায়, তালগোল পাকিয়েছে আছেন বিয়াদব বইয়ের কথা শুনে। সুদর্শন মুখখানায় তার সে কি সন্ধিয়ান ভাব। তার বলিষ্ঠ পা দুটো ঠিক নিচে মেঝেতে অপরাধীর ন্যায় গড়াগড়ি খাচ্ছে সফেদ রঙা তোয়ালেটা। ফরাজের কপালে ভাঁজ পড়ল গভীর, চিবুক শক্ত হলো। ঘাট ডলতে ডলতে কামড়ে ধরল নিজ নিম্নাংশের অথর। তৎক্ষণাৎ শির দ্বারা বাঁকিয়ে মেঝে থেকে তুলে নিল তোয়ালেটা। পরক্ষণে শক্ত মুখভঙ্গি বজায় রেখে তোয়ালেটা কোমরে পেঁচাতে পেঁচাতে সন্দেহের কণ্ঠে শুধালো, তোমার চোখের চিকিৎসা করাতে হবে বেয়াদব। না না না, আমার চোখ আপনাকে দেখেই নষ্ট হয়ে গেছে। লজ্জার চরম সীমানায় গিয়ে দাঁত খিচের শব্দটা উচ্চারণ করলো তিতলি। জিভ কাটছে বারবার। আল্লাহ, লোকটার কোনো লজ্জা নেই, আবার তার সাথে কথাও বলে, আর এদিকে সে লজ্জায় মরে যাচ্ছে। ফারাজ সোফায় বসে ট্রাউজার পরতে পরতে কপাল কুঁচকে নিল তৎক্ষণাৎ। এমনিতে মেজাজ বিগড়ে গেছে এমন ঘটনায়। শক্ত মেজাজের মধ্যেও বেয়াদব বউকে জ্বালাতে দুষ্ট কণ্ঠে আওড়ালো, ভবিষ্যতে আবার দেখলে সে দেখা যাতে বিফলে না যায়, সে ব্যবস্থা এখন করে দেব। আমার হাতে আবার সময় খুব কম। বউ, জাস্ট ওয়েট। তার আগে এক পাও যেন দরজার দিকে না যায় বেয়াদব। তিতলি লজ্জায় আড়ষ্ট হলো আরো বেশি। কান দুটো এখনো ঝাঁঝা করছে তার। আজ তার লজ্জিত হওয়ার দিন, লজ্জায় লজ্জায় মরে যাওয়ার দিন। উফ, কণ্ঠে ঝাঁঝ এনে দাঁত খিচে বলল, আপনি আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার শুধু হাসি পাবে। আমার মতো ভণ্ড হলে বুঝতেন সিরিয়াস মুহূর্তে হাসি আটকানো কতটা কষ্টের। এটুকু বলে তিতলি লজ্জায় লাল হয়ে দ্রুত মাথা নিচু করে দরজার দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, নির্লজ্জ বেহায়া লোক, মুখে লাগাম নেই কোনো। ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই?
বিড়বিড় করে বলা কথাটা কিভাবে যেন শুনে ফেললো ফারাজ। ট্রাউজার পরা শেষে ভেতর থেকে তোয়ালে বের করতে করতে শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি রুম থেকে যাওয়ার পারমিশন দেইনি এখনো। কথা অবাধ্য হচ্ছ কেন? দাঁড়াও বলছি। কিছু করার আগেই যেহেতু নির্লজ্জ। কথা শেষ হতে না হতেই তিতলি ঝড়ের গতিতে দরজা খুলে দৌড় দিল। ফারাজ একটু দেরি করে ফেলেছে, নয়তো আজ কিছু একটা হয়েই যেত। বেঁচে গেল এবার। যুবকের ফেলে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। দরজার সম্মুখে দাঁড়িয়ে শক্ত মেজাজে বিড়বিড় করে আওড়ালো, খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে। দিন পেরিয়ে রাত আসবে, তখন বোঝাবো নির্লজ্জতা কাকে বলে, বেয়াদব। বলে আকাশসম রাগ নিয়ে ঠাস করে দরজা লাগালো ফারাজ। অবাধ্য বিয়াদব বউকে সামনে পেলে কিছু না কিছু একটা হবেই, না হলে তার অশান্ত মন শান্ত হবে না কিছুতেই। আজ সে এই বউকে ছাড়বে না, কোনোভাবেই ছেড়ে দিবে না। খেয়ে ফেলবে না আজ এই বউকে সে একদম। আজ সেও দেখবে কে বাঁচায় তার এই বিয়াদব বউকে তার হাত থেকে। রুমে ঢুকতেই সাহসে তার ফোন বেজে উঠল। এই সময় আবার কার ফোন এলো? ফারাজ বিরক্তির রেশ নিয়েই স্টাডি টেবিল থেকে মোবাইল নিয়ে দেখলো আলভি কল করেছে। ফারাজ ধরলো না। 2 সেকেন্ড পর আবার এলো। এবার রিসিভ করে কানে ধরলো। ফারাজ কিছু বলার আগেই ওপাশ থেকে আলভি বলল, দিন দুপুরেও কি নাদান শিশুরার সাথে ফোস্টে করছিস নাকি? এতগুলো ফোন করলাম, একটাও রিসিভ করিসনি। ফারাজের মেজাজ এমনিতে ঠিক নেই, তার উপর আলভির এমন কথা শুনে আগুনে ঘি পড়ার মতো কাজ করলো। তাও রাগ কন্ট্রোল করে বলল, কি জন্য ফোন করেছিস সেটা বল। আলভি ওপাশ থেকে দাঁত কেলিয়ে বলল, তোর এটিএম কার্ডটা আমরাই নিয়েছিলাম সেদিন। এখন কয় টাকা আছে সেটা দেখার জন্য ব্যাংকে এসেছি। তুই চাইলে আসতে পারিস, বিরিয়ানি খাওয়াবো তোর টাকা দিয়ে। ফারাজ জানতোই তার এটিএম কার্ড যে আলভিরাই নিয়েছে, কিন্তু কিছুই বলেনি। এখন যেহেতু মুখে স্বীকার করে বলতেছে, তাই সেও খোঁচা মেরে বলল, তোদের দান খয়রাত করেছি, এবার ফোন রাখ। না না, আগে বল সুখবর কখন শুনবো? আমার ছেলে হলে তোর মেয়ের সাথে বিয়ে দিব। ফারাজ ফোন কেটে দিল। তিতলি ওই সময় রুম থেকে যে পালিয়ে এসেছে আর ভুল করেও রুমে যায়নি। ভালোই বুঝতে পেরেছে ভাল্লুক তার কথাই রেগে গিয়েছে। রাগক সেদিন সে শাড়ি চেঞ্জ করার জন্য খুলেছে বলে খোঁচা মেরে বলছে, সে ইচ্ছে করে দেখাচ্ছে। এখন যে উনি ভেবেই জিভ কাটলো তিতলি মনে মনে বলল,